গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিটিন মাসির সমগ্র থেকে কেরালায় কিস্তিমাত। আজ এর দ্বিতীয় পর্ব। টুপুরেরই শুধু মন খারাপ কাটছিল না, আনমনি দেখছিল গির্জাটাকে। বিকেলে সূর্য এসে পড়েছে গির্জার মাথায়, সোনালি আলোয় কি ঝকঝক করছে ক্রসখানা। আহা, আজ রবিবার না হলে সত্যি খুব ভালো হতো। বিড়বিড় করে টুপুর বলেই ফেলল, এত দূরে এসেও ভাস্কো দা গামার সমাধিটা মিস হয়ে গেল। কোনো মানে হয়? সমাধি আর এখানে কোথায় টুপুর? মিতিন সান্ত্বনা দিল। ভাস্কো দা গামা মারা গিয়েছিলেন 1524-এ। তার 14 বছর পরেই কফিন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল লিসবনের বেলেম কনভেন্টে। সুনীল বলল, ইয়েস সিস্টার, এখানে শুধু জায়গাটাকে ঘিরে রাখা আছে, ভেতরে কিছু নেই। তা হোক, একসময় তো ছিল। ভাস্কো দা গামার মতো একজন বিখ্যাত ভূপর্যটক। ভুল বলি টুপুর, ভাস্কো দা গামা মোটেই ভূপর্যটক নন। অবনী মেয়েকে শুধরে দিলেন। ভাস্কো দা গামা ছিলেন পাক্কা বিজনেসম্যান। কোচিতে এসে তিনি একটা ফ্যাক্টরিও করেছিলেন। জাহাজ জাহাজ মশলা চালান দিতেন এখান থেকে। দেখতে দেখতে কেটে গেল সময়। ফাঁকে ফাঁকে লাল ব্যাগের খাবারও শেষ। 5টা নাগাদ উঠে পড়ল সবাই। এবার গুটি গুটি যাওয়া যাক সিনাগগে। ট্রাস্টি বোর্ডের সদস্য সাইমন পেরেজ বাড়িতেই অপেক্ষা করছিলেন। বছর 60-এর মানুষটার চেহারাটা দেখার মতো। পেটা স্বাস্থ্য, হাইট প্রায় 6 ফুট, কাটা কাটা নাক, চোখ, গায়ের রং দেখে বোঝার উপায় নেই ভারতীয় না বিদেশি। রোদে পুড়ে ঈষৎ তামাটে ভাব এসেছে বটে, তাও দারুণ ফর্সা। সুনীলকে দেখে সাইমন বললেন, তাড়াতাড়ি এসে ভালোই করেছ। তোমাদের কাজটা সেরে আমি একবার মেনল্যান্ডে যাব। কোট্টায়াম থেকে আমার এক বন্ধুর আসার কথা আছে। সুনীল জিজ্ঞেস করল, আপনিই দেখাবেন তাহলে? না না, ওটা তো রাবির দায়িত্ব, আমি সঙ্গে থাকব। চলো, আমরা আগে রাবির কাছেই যাই। সিনাগগের রাবি জোস হ্যালেগুয়া থাকেন জু টাউনি গলিতে। আদ্যিকালে বাড়িটার সদর খোলাই ছিল। এক স্যাঁতস্যাঁতে অন্ধকার অন্ধকার ঘরে টুপুরদের বসালেন সাইমন। প্রায় সঙ্গে সঙ্গেই অন্দরমহল থেকে এক বৃদ্ধ দম্পতির আবির্ভাব। বয়স্ক মানুষটি ভারী সৌম্যকান্তি, টকটকে রং, মুখময় সাদা দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা। তুলনায় মহিলা ছোটখাটো, পরনে লং স্কার্ট, পাকা চুল চূড়ো করে বাঁধা। ঘরে টিউবলাইট জ্বেলে দিয়েছেন জোস। তাতেও অবশ্য উজ্জ্বল তেমন বাড়ল না ঘরের। মলিন দেওয়াল যেন শুষে নিল আলো। সোফা, সেন্টার টেবিল, কাচের আলমারি সবই আছে, তবে প্রতিটি আসবাবেরই হতশ্রী দশা। কার্পেটটি যথেষ্ট মলিন, একমাত্র টেলিভিশন সেটটি যা নতুন। সুনীলই পরিচয় দিল সকলের। জোস হ্যালেগুয়া রীতিমতো বিস্মিত। বললেন, তোমরা সেই সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছ? পার্থ বলল, হ্যাঁ স্যার, এখানকার সিনাগগ আমাদের মুগ্ধ করেছে। শুনে বিসম্মানিত বোধ করলাম। স্পষ্ট উচ্চারণে ইংরেজি বলছেন জোস। কিন্তু তোমরা হঠাৎ গ্রেট স্ক্রল দেখতে চাইছো কেন? অবনী বললেন, ইতিহাস আমায় খুব টানে। আর প্রাচীন ইতিহাসের সঙ্গে আপনারা ইহুদিরা তো ভীষণভাবে জড়িয়ে আছেন। আপনাদের এক উপাসনালয়ে এসে আপনাদের ধর্মীয় অনুশাসনলিপি দর্শন তো এক পরম সৌভাগ্যের বিষয়। তা আমাদের এই সিনাগগ সম্পর্কে আপনার কি জানা আছে? এই সিনাগগ তৈরি হয়েছিল 1568-তে। 1662-তে পর্তুগিজরা এটাকে পুড়িয়ে দেয়। তার 2 বছর পরে ডাচরা এই সিনাগগ ফের নতুন করে বানিয়ে দিয়েছিল। অবশ্য আপনাদের এই জু টাউন তৈরি হয়েছে তারও 1000 বছর আগে, ইয়েমেন আর ব্যাবিলন থেকে আসা ইহুদিদের হাতে। আসিরিয়ার সম্রাট নেবুচাঁদনেজার জেরুজালেম দখল করার পর পালিয়ে এসেছিলেন ওই ইহুদিরা। ঠিক বলছি? মোটামুটি। তবে আমরা কিন্তু ইয়েমেন বা ব্যাবিলনীয় ইহুদি নই,
সে আপনার চেহারা দেখে অনুমান করা যায়। আপনারা সম্ভবত এসেছেন স্পেন থেকে, 15th সেঞ্চুরিতে। এতক্ষণে জোসের ছোটে অনাবিল হাসি। বাহ, আমাদের অনেক খবরই তো রাখেন দেখছি। পাশ থেকে সাইমন বলে উঠলেন, জানেন তো, এই মাট্টানচেরির অনেকটাই কিন্তু আমাদের হাতে গড়া। সেই আমরাই এখন মাট্টানচেরি থেকে হারিয়ে যাচ্ছি। মিসেস হ্যালেগুয়া এই প্রথম কথা বললেন। গোটা মাট্টানে আমরা পড়ে আছি মাত্র জনষাটেক, তাও বেশিরভাগই বুড়ো বুড়ি। আমাদের ছেলেমেয়েরা তো আর এদেশে থাকতে চায় না। ভাবতে পারো, এর্নাকুলামে সিনাগগে এখানে তালা ঝোলে। দুঃখ করো না শ্যারন, ইহুদিদের জীবনটাই তো এরকম। জোস হ্যালেগুয়া যেন সামান্য উদাস। এই বিশাল দুনিয়ায় কোথাও কি আমরা থিতু হতে পেরেছি? হয় তারা খেয়ে পালিয়েছি, নয় নিজেরাই ছুটছি। পৃথিবীর সব দেশেই আছি আমরা, কিন্তু কোথাও আমাদের স্থায়ী ঠিকানা থাকে কি? সাইমন ঘড়ি দেখছেন, বললেন, আমরা কি ওদের এখন নিয়ে যেতে পারি? চলুন, তবে মনে রাখবেন, আমরা কিন্তু পবিত্র টোরা সহজে কাউকে দেখাই না। নেহাত সাইমন আপনাদের কথা দিয়ে ফেলেছে। সাইমন তাড়াতাড়ি বলে উঠলেন, আমি কিন্তু আপনার অনুমতি নিয়ে তবেই হ্যাঁ বলেছি। তুমি বললে আমি কিনা করতে পারি সাইমন। দুপুরে কেন যেন মনে হলো গ্রেট স্ক্রল দেখানো নিয়ে সাইমন আর জোসে খুব একটা সূক্ষ্ম দ্বন্দ্ব চলছে। জোস কিন্তু খুবই অসন্তুষ্ট হয়েছেন। বেশিক্ষণ অবশ্য কথা চালাচালি চলল না। জুতো গলিয়ে টুপুরদের নিয়ে বেরিয়ে পড়লেন জোস হ্যালেগুয়া। সিনাগগে আলো চলছে। টিকিট কাউন্টারে ছেলেটি বসে বসে হিসেব করছে টাকা পয়সার। সাইমন আর জোসকে অসময় দেখে ধর্মড়ি উঠে দাঁড়ালো। স্যার, আপনারা? সাইমন বললেন, ওয়েস্ট বেঙ্গল থেকে এই অতিথিরা এসেছেন। এরা আমাদের গ্রেট স্ক্রল দেখবেন। তুমি বসো, কাজ করো। ব্যাগ রেখে জুতো ছেড়ে টুপুররা ঢুকলো ভেতরে। বর্ণময় সিনাগগ আলোর ছটায় আরো অপরূপ এখন। দেওয়ালের সিন্দুকটা বেদির ওপারে, পর্দায় ঢাকা। পর্দা সরিয়ে সিন্দুকের তালা খুললেন জোস হ্যালেগুয়া। পাল্লায় হাত ছোঁয়ানোর আগে চোখ বুজে বিড়বিড় করে কি যেন মন্ত্র উচ্চারণ করলেন। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গে সিনাগগে যেন বাজ পড়ল। আর্তনাদ করে উঠছেন জোস। মহামূল্যবান গ্রেট স্ক্রলটা নেই। মাট্টানচেরি থানায় ফোন করেছিলেন সাইমন। মিনিট 20 মধ্যে একজন সাব ইন্সপেক্টর হাজির, সঙ্গে আস্ত এক পুলিশ বাহিনী। ভারী বুটের শব্দে থরথর কেঁপে উঠল জুটাউনের সরু গলি। পুলিশ অফিসারটি বেজায় রাশভারী। যেমন তাগড়াই চেহারা, তেমন বাজখাই গলা। গায়ের রং কুচকুচে কালো, নাকের নিচে ইয়াপুরুষ্ট গোফ, মাথা কোকড়া চুল দক্ষিণী হিরোদের মতো ফাঁপানো। উর্দির বুক পকেটে পেতলের প্লেটে নাম লেখা পিভি জর্জ। সুনীল পরিচয় দিয়েছিল মিটিংয়ের, পাত্তাই দিলেন না জর্জ। মানিব্যাগ খুলে নিজের প্রেস কার্ড দেখালো সুনীল। তাতেও জর্জের ভ্রুক্ষেপ নেই। এসেই প্রথমে প্রত্যেকের নাম ঠিকানা টুকে নিলেন ছটাছট। অবনীয়ার পার্থকে এমন ক্রুর চোখে দেখতে লাগলেন যেন চোর ধরেই ফেলেছেন। হাত করা পড়াতেই যা দেরি। সিনাগগে দাঁড়িয়েই ছুটতে শুরু করেছেন প্রশ্নবান। টুপুররা কলকাতা থেকে কবে এসেছে, কি জন্য এসেছে, কেন তাদের গ্রেট স্কল দর্শনের স্বাদ জাগল, জানলেন খুঁটিয়ে খুঁটিয়ে। অবনীর মুখ শুকিয়ে আমসি, সোহেলিও কাঁপছে ঠকঠক। সুনীল চাপা স্বরে সাহস জোগাল, ঘাবড়াবেন না স্যার, এখানকার ক্রাইম ব্রাঞ্চের কর্তা সম্পর্কে আমার দাদা কাজিন। আমি এক্ষুনি তাকে মোবাইলে ধরছি। এদিকে জর্জ পড়েছেন জোস হ্যালেগুয়াকে নিয়ে, জেরা করছেন কড়া গলায়। আপনি গ্রেট স্ক্রল শেষ কবে দেখেছেন? কাল। কাল কখন? সকালে। কাল আমাদের সাপ্তাহিক প্রার্থনা সভা ছিল তখন। আপনি কি কাল ওটা বের করেছিলেন? হ্যাঁ, আমি প্রতি শনিবার টোরা পাঠ করি। নিজের হাতে বের করেছিলেন? হ্যাঁ। তারপর রেখেও দিয়েছিলেন নিজের হাতে? অবশ্যই।
ওই সিন্ধুকের চাবি কি আপনার কাছেই থাকে? রাবির কাছে থাকাটাই নিয়ম। আমি নিয়ম জানতে চাইনি, আপনার কাছে থাকে কিনা প্রশ্ন করেছি। প্রবীণ মানুষটিকে এমনই বড় বিপর্যস্ত দেখাচ্ছিল, জর্জের রূঢ় প্রশ্নের ধাক্কায় আরও যেন বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। কাঁপা কাঁপা গলায় বললেন, চাবি আমার কাছেই ছিল। আপনার বাড়িতে? হ্যাঁ। কোথায় রাখেন চাবি? আমার টেবিলের ড্রয়ারে। ড্রয়ার নিশ্চয়ই সবসময় তালা বন্ধ থাকে? থাকে, আবার কখনো কখনো থাকে না। স্ট্রেঞ্জ। কেয়ারলেসলি চাবিটাকে ফেলে রাখেন? আমার চাবি তো চুরি যায়নি। আসল চাবি থেকে ডুপ্লিকেট তো বানিয়ে নেওয়া যায়, নাকি যায় না? থতমত খেয়ে গেলেন জোস। চুপ করে আছেন। জর্জ ফের তীর ছুড়লেন। আপনি ছাড়া বাড়িতে আর কে কে থাকেন? একজনই আছেন, আমার স্ত্রী শ্যারন। ছেলে মেয়ে? আমার দুটি মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। বাড়িতে তাদের যাওয়া আসা আছে নিশ্চয়ই? আমার বড় মেয়ে বস্টনে থাকে, ছোট তেল আভিব। 1 বছরের মধ্যে মেয়ে জামাইরা কেউ কোচিতে আসেনি। বাড়িতে কাজের লোক আছে তো? না, আমার স্ত্রী সব করেন। জোস হঠাৎই ফুপিয়ে উঠলেন। ভাবতে পারছি না, ভাবতে পারছি না। পেন্টাটিউক যে এভাবে চুরি যাবে, এ আমার স্বপ্নেরও অতীত। পেন্টাটিউক? জর্জের ভ্রুতে ভাঁজ। তাহলে যে বললেন গ্রেট স্কল চুরি গেছে? আমরা ইহুদিরা পবিত্র অনুশাসন লিপিকে পেন্টাটিউক বলি, আর অনুশাসনগুলোকে বলি টোরা। লিপিটাকে গুটিয়ে রাখা হয় বলে পেন্টাটিউককে গ্রেট স্কল নামে ডাকা হয়। জ্ঞান দিবেন না। বাই দ্য ওয়ে, গ্রেট স্কলের সাইজ কীরকম? ফুটখানেক মতো চওড়া, লম্বায় হাত তিনেক। মানে গোটালে ক্যালেন্ডারের সাইজ? বলতে পারেন। দাম কত হতে পারে? টাকার হিসেবে বলতে পারবো না, তবে আমার কাছে অমূল্য। মিটিং মাসের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুনছিল টুপুর। চুরির সংবাদ পেয়ে ছুটে এসেছেন শ্যারন। তিনিও পাথরের মতো দাঁড়িয়ে। জুটাউনের আরও কয়েকজন বাসিন্দা ভিড় করেছেন দরজায়। প্রত্যেকের মুখেই উদ্বেগের ঘন ছায়া। এক প্রবীণা তো ফুপিয়ে উঠলেন। পাশের মানুষটি তাকে শান্ত করার চেষ্টা করছেন। সাইমন ধরা ধরা গলায় বললেন, পেন্টাটিউক যে কত মূল্যবান একটা ব্যাপার থেকে আপনি আন্দাজ করতে পারবেন। ওই সিন্ধুকে আরও দুটো জামি জিনিস ছিল, চোর কিন্তু দুটোর একটাতেও হাত দেয়নি। দেখলাম তো, একটা সোনার মুকুট, একটা রূপোর বাতিদান। সোনার মুকুটখানা ত্রিবাঙ্কুরের মহারাজা স্বয়ং দিয়েছিলেন, রূপোর বাতিদান কর্নেল মেকলের উপহার। বুঝেছি বুঝেছি, চোর আসলে অ্যান্টিক পিসটাই টার্গেট করেছে। এও বুঝতে পারছি গ্রেট স্কল চুরি হওয়ার পিছনে আপনাদের রাবি মহাশয়েরও যথেষ্ট গাফিলতি আছে। জোস হ্যালিগুয়া নতমস্তকে দাঁড়িয়ে। সাইমন তাড়াতাড়ি বললেন, বৃদ্ধ মানুষটিকে কেন দোষ দিচ্ছেন মিস্টার জর্জ? 20 বছরেও বেশি উনি দায়িত্ব সামলাচ্ছেন, কখনো তো এরকম ঘটেনি। চুরি একবারই হয়। জর্জের মুখ গোমড়া। তেরোচা চোখে সাইমনকে দেখতে দেখতে বললেন, আপনি তো সিনাগগের তত্ত্বাবধায়ক, তাই না? আগে হ্যাঁ। তাহলে দায়িত্ব তো আপনার উপরও বর্তায়। জর্জ গ্রোফে মোচড় দিলেন। আপনাদের রাবি মহাশয় যদি মিথ্যে না বলে থাকেন, তাহলে চুরিটা ঘটেছে গত সকালে, আজ বিকেলের মধ্যে কোনো এক সময়, ঠিক কিনা? সাইমন আমতা আমতা করে বললেন, হ্যাঁ, মানে সেরকমই তো দাঁড়ায়। দাঁড়ায় নয়, সেটাই ঘটেছে। জর্জ হুঙ্কার ছাড়লেন, এই 1.5 দিন আপনার সিকিউরিটি কি ভ্যারেন্ডা ভাবছিল? আমি অবশ্যই তাদের চার্জ করব। তবে স্যার, আমরা নামী কোম্পানি গার্ড রাখি, তাদের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ নেই। কি করে এত নিশ্চিত হচ্ছেন? রক্ষী হোক আর যেই হোক, মতিভ্রম তাদের হতেই পারে। চুরির সঙ্গে যুক্ত থাকাও মোটেও অসম্ভব নয়। কিন্তু স্যার, দেখুন মিস্টার প্যারেজ, হয় আপনার রক্ষীরা জড়িত, নয় তারা একেবারে অপদার্থ, নইলে তাদের নাকের ডগা দিয়ে চোর ভেতরে ঢুকে পড়ে।
সিন্দুক খুলে বেমালুম একটা জিনিস হাপিস করে দেয়। আমার তো মনে হয় ওদের কাউকে সন্দেহের বাইরে রাখা যাবে না। আপনি প্রত্যেকের নাম আর বায়োডাটা আমায় দিয়ে দিবেন। আমি সব কটাকে থানায় ডেকে পাঠাবো। আচ্ছা স্যার। সিনাগগে আর কোনো কর্মী আছে? 3জন ঝাড়পোছ করে, আর টিকিট কাউন্টারে বসে 2জন পালা করে। তাদের একজন এখনো আছে, ডেকে দেব? থাক, নামগুলো দিয়ে দিন। আর হ্যাঁ, আপনাদের রাবি মহাশয়ের বাড়িতে কারা কারা যাতায়াত করে তার তালিকাও আমার চাই। সেতু স্যার এখানকার সব ইহুদি পরিবারে মিস্টার হ্যালিগুয়ার বাড়িতে যায়। আমরা ছোট্ট কমিউনিটি। মিস্টার হ্যালিগুয়া আমাদের সকলের অভিভাবকের মতো। বিপদ আপদে পরামর্শ দেন। সামাজিক অনুষ্ঠানও ওর নির্দেশ মতো হয়। আবার গর্জে উঠে যাচ্ছিল জর্জ। বাইরে জিপের আওয়াজ। সুনীল উত্তেজিতভাবে বলে উঠল, ওই যে চেত্তান এসে গেছেন। কে চেত্তান? মানে দাদা। আমরা দাদাকে চেত্তান বলি। কথার মাঝে প্রবেশ করেছেন পুলিশ কর্তাটি। বছর 45 বয়স, দোহারা চেহারা, তামাটে রং। উর্দির কাঁধে আইপিএসের ব্যাজ, বুকে নামটাও ঝুলছে, সতীশ মেনন। উৎকণ্ঠিত স্বরে সতীশ বললেন, কি ব্যাপার? কখন হলো চুরি? জর্জ নয়, সুনীলি এগিয়ে গিয়ে মোলায়েম ভাষায় পুরো ঘটনা বর্ণনা করল সতীশকে। মন দিয়ে শুনলেন সতীশ, আলাপ করলেন মিতিন অবনীতের সঙ্গে। মিতিন একজন গোয়েন্দা শুনে প্রশংসা দৃষ্টিতে তাকালেন। সতীশ আসামাত্র থমকে গিয়েছিলেন জর্জ। সুনীলের সঙ্গে সতীশের ঘনিষ্ঠতার বহরে তার হতিভম্বি উধাও। সতীশ অবশ্য তাকেও আলাদা ডেকে কথা বলেন খানিকক্ষণ। তারপর মোলায়েমের নির্দেশ দিলেন কী সব। বাধ্য অধস্তনদের মতো ঘাড় নেড়ে সতীশকে স্যালুট ঠুকলেন জর্জ। আবার এক প্রস্থ জিজ্ঞাসাবাদের পালা। এবার শুধু জজ সাইমন নন, প্রশ্ন করা হলো শ্যারনকেও। টিকিট কাউন্টারের ছেলেটি আর রক্ষীদের দিকেও জেরা করলেন সতীশ। কোনো সন্দেহজনক লোককে তারা 2-4 দিনের মধ্যে দেখেছেন কিনা, কে কয়টায় আসে কটায় যায়, কাল ছুটির দিনে কে কোথায় ছিল, কে কতদিন কাজে ঢুকেছে, ইত্যাদি ইত্যাদি। কাউন্টারের ছেলেটা উত্তর দিবে কি? ভয়ে সে থরহরি কম্পমান। জর্জ ইতিমধ্যে জোসের কাছ থেকে সিন্দুকের চাবিখানা চেয়ে নিয়েছিলেন। দেখছিলেন উল্টে পাল্টে। আঙ্গুল নিয়ে খুঁটলেন চাবিটাকে। হতাশভাবে মাথা নাড়ছেন। মিতিন জিজ্ঞেস করল, আপনি কি চাবির গায়ে সাবান আছে কিনা পরখ করছেন? ইয়েস ম্যাডাম। সাধারণত সাবানেই তো চাবির ছাঁচ তোলা হয়। পেলেন কোনো চিহ্ন? বোঝা যাচ্ছে না। ফরেনসিক করালে অবশ্যই ধরা পড়বে। একটা সোজা পদ্ধতিও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চাবিটাকে জলে ডুবিয়ে নাড়ুন। সামান্যতম সাবান থাকলেও ফেনা দেখা যাবে। এতক্ষণ পরে হাসির রেখা ফুটল জর্জের মুখে। ভালো অ্যাডভাইস দিয়েছেন তো ম্যাডাম। রিং শুদ্ধ চাবি জলে ফেলা হলো। সত্যি ফুটেছে সাবানের ফেনা। অতি সামান্য হলেও বোঝা যাচ্ছে স্পষ্ট। সতীশ বললেন, যাক, একটা ব্যাপারে অত্যন্ত নিশ্চিন্ত। সিন্ধুকের চাবি কেউ নকল করেছে। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কালপ্রিট। জোস হাউমাউ করে কেঁদে উঠলেন। আমারই দোষ, আমারই দোষ। আপনারা আমাকেই শাস্তি দিন। আমার অসাবধানতার জন্যই। সতীশ জোসের পিঠে হাত রাখলেন। শান্ত হন মিস্টার হ্যালিগুয়া। গ্রেট স্কল আপনাদের কাছে যতটা পবিত্র, আমাদের কাছেও ঠিক ততটাই মূল্যবান জাতীয় সম্পদ। গ্রেট স্কল আমরা উদ্ধার করবই। সিনাগগে করা পুলিশ প্রহরা রাখতে বললে বেরিয়ে এলেন সতীশ মেনন। টুপুরাও এসে দাঁড়িয়েছে জুটাউনের গলিতে। সতীশ সুনীলকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখন যাবে কোথায়? ভেবেছিলাম ম্যানল্যান্ডে ফিরে স্যারদের নিয়ে একটু সিটিতে ঘুরবো। তা তো আর হলো না। 8টা বাজে। স্যারদের আজ ডিনারে ডেকেছি। তাহলে তো সোজা বাড়ি চলে যাওয়াই ভালো। কিন্তু যাবে কিসে? ট্যাক্সি ধরে নেব? আমার জিপেও চলে আসতে পারো। আমি তোমাদের ড্রপ করে দিচ্ছি। তোমার অসুবিধা হবে না তো চেত্তান? অসুবিধে তোমার অতিথিদের হবে একটু। আমার সঙ্গে 2জন সেপাই আছে, গাদাগাদি হয়ে যাবে।
নো প্রবলেম, পার্থ তড়িঘড়ি করে বলে উঠল। আমরা ম্যানেজ করে নেব, যেতে যেতে আপনার সঙ্গে জমিয়ে গপ্পও করা যাবে। দ্যাটস মাই প্লেজার। নামে জিপ হলেও মোটামুটি জায়গা আছে গাড়িটায়। চেপে চুপে উঠে পড়ল সবাই। দীর্ঘক্ষণ চুপ ছিলেন সহেলি। গাড়ি নড়ে উঠতেই গজগজ করে উঠলেন। একজনের একটা বিদঘুটে শখের জন্য গোটা সন্ধিটাই মাটি হলো। কি দরকার ছিল ওই গ্রেট স্কল দেখতে চাওয়ার? অবনী আত্মরক্ষা সুরে বললেন, আহা, আমি জানবো কি করে এত কাণ্ড হবে? ভাগ্যিস মিস্টার মেনন এলেন, নইলে দারোগা তো আমাদের হাজতেই পড়তেন, আর হাজতে ঢোকালে 2-4 ঘাকি দিত না। সুনীল হেসে উঠল। অত ভয় পাওয়ার কিচ্ছু নেই ম্যাডাম, আমাদের কেরালায় পুলিশ লকআপে যথেষ্ট মারধর করা যায় না। জানেন তো, এখানে একটা ছাত্রকে হাজতে পিটিয়ে মারার জন্য সরকারের গদি চলে গিয়েছিল। বলতে বলতে পাশে সতীশের দিকে ঘুরল সুনীল। ইংরেজিতে বলল, আমার স্যারকে কিন্তু তোমার ধন্যবাদ দেওয়া উচিত চেতন। স্যারের জন্যই চুরিটা একদিনের মধ্যে ধরা পড়ল, নইলে নেক্সট শনিবারের আগে তো কিছুই জানা যেত না। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। সতীশ মাথা দোলালেন। তবে চুরিটা আমার খুব চিন্তায় ফেললো, বুঝলে? এ নিয়ে মিনিস্ট্রিতে তো হইচই পড়ে যাবে। মিটিন বলল, আমি কিন্তু কালপিটের ব্যাপারে একটা হিন্ট দিতে পারি। কি বলুন তো? সিন্দুক যে খুলেছে সে মোটেই প্রফেশনাল চোর নয়, নেহাতি আনাড়ি। তাকে টাকার টোপ দিয়ে কাজটা করানো হয়েছে। কি করে বুঝলেন? পেশাদার চোর হলে থোড়াই চাবির গায়ে সাবানের কুচি লেগে থাকতো, তবে তার পেছনে অন্য কোনো পাকা মাথা আছে। যে জিনিসটার দাম সম্পর্কে ওয়াকিবহাল, সামান্য একটা ছাগলের চামড়া সাধারণ চোর চুরি করতে যাবে কেন? রাইট, যে নিয়েছে সে বুঝে শুনে বড় দাও মারার জন্যই। সদস্যের চোয়াল শক্ত হলো। ফের বলে উঠলেন, ধরে ফেলবো, লোকটাকে আমি ধরবই, গ্রেট স্ক্রলও উদ্ধার হবে। অবনী বললেন, কিন্তু সে জিনিস কি এখন আর কচি ত্রিসীমানায় আছে? জল, স্থল, অন্তরিক্ষ কোন পথে যে পাচার হয়ে গেছে তার ঠিক কি? টুপুর ফস করে বলে উঠল, একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। ওই জিনিস কিনবে কে? কেনই বা কিনবে? প্রকাশ্য তো রাখতে পারবে না, কাউকে দেখাতেও পারবে না, নিয়ে তার লাভটা কি হবে? দুনিয়ায় অনেক ধরনের খ্যাপা থাকে রে। মিতিন মৃদু হাসল। তাদের মধ্যে কেউ কেউ আবার কোটিপতি। তারা জিনিসটা নিয়ে নিজের গোপন ভল্টে লুকিয়ে রেখে দেয়। মনে তার একটাই আনন্দ, আজ থেকে সে ওই দুষ্প্রাপ্য জিনিসটার মালিক। ওই আনন্দের লোভে তারা চোরাই মূর্তি কিনে, পেন্টিং চুরি করায়, কোহিনূর টহিনূরের মতো বিখ্যাত হিরে পর্যন্ত বাঁকা পথে কিনে নিজের কবজায় রেখে দেয়। চোর কখনো কখনো হাতে নাতে ধরা পড়ে, কিন্তু এই লোকগুলো চিরকাল আড়ালেই থেকে যায়। টুকরো টুকরো আলোচনার মধ্যে সতীশ মেননের জিপ মাট্টানচেরি বাজার পেরিয়ে উইলিংডন দ্বীপ ছুঁয়ে ভেম্বুনথি ব্রিজ অতিক্রম করে এসে পড়েছে মূল ভূখণ্ডে। 9টা বাজার আগেই গাড়ি সুনীলের বাড়ির দরজায়। সুনীলের বাবা মা আদর যত্ন করলেন খুব। শুধু বাঙালি খানাই নয়, 2-একটা কেরলীয় পদও রেঁধেছেন সুনীলের মা, হরেক রকম সবজি দিয়ে আপ্যায়ন। ক্যারিমিন পল্লী চাথু বলে এক ধরনের মশলাদার ফ্রাই সামুদ্রিক মাছের, আর শেষ পাতে দুধ, নারকেল আর কলা দিয়ে বানানো কালন। সুনীলের মার রান্নার হাত সত্যিই অতুলনীয়। শেষ 3টে রান্নায় যে এত সুস্বাদু যে অবধির মতো বাতিগ্রস্ত মানুষও চেটেপুটে খেয়ে ফেললেন। খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার খবরাখবর নিলেন সুনীলের বাবা। এখানে অবসর জীবন কেমন কাটছে তাও শোনালেন। সিনাগমে চুরি নিয়েও গবেষণা চলল কিছুক্ষণ। বাড়ি থেকে চেনা ট্রান্সপোর্ট এজেন্সিতে ফোন করল সুনীল। কাল টুপুরদের জন্য গাড়ি ঠিক করে দিল। সুনীলদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা। ট্যাক্সি ডেকে ড্রাইভারকে গন্তব্যস্থল বুঝিয়ে দিল সুনীল। বুম বুম ঘুমিয়ে কাদা, তাকে ধরাধরি করে শুয়ে নেওয়া হলো কোলে। পথঘাট ফাঁকা ফাঁকা, দোকানপাটের ঝাঁপ পড়ে গেছে বহুক্ষণ। গাড়ি ঘোড়াও চলছে না বড় একটা। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। পলকের জন্য কৃষ্ণপক্ষের চাঁদ উকি দিল।
পলক হারিয়ে মেঘের আড়ালে। পার্থ একটা জাম্বো হাই তুলে বলল, আজ খাওয়াটাই যা লাভ, বাকি গোটা দিনটাই তো ফালতু কাটলো। টুপুর বলল, সে কি, অমন একটা রোমরহস্য কাণ্ড ঘটল, তাতেও তোমার মন ভরেনি? ট্যুরিস্ট হিসেবে আমরা কি পেলাম? সেন্ট ফ্রান্সিস চার্চ বন্ধ, সিনাগগে যাব বলে চাইনিজ ফিশিং নেট দেখা হলো না, গ্রেট স্কলে বদলে পড়লাম এক রাগী পুলিশের পাল্লায়। সোহেলি বললেন, মার্কেটিংও হলো না। মিতিন ঘাড় ঘুরিয়ে কি যেন দেখছিল, সোজা হয়ে বলল, ব্যাকওয়াটারে মোটর বোটে চড়াতে হয়েছে, বাজার আর চাইনিজ নেট নয় ফেরার দিনে হবে। একটা কথা জিজ্ঞেস করবো মিতিন মাসি, কোচিতে চাইনিজ মাছ ধরার জাল এলো কি করে? এখানে চীনা বসতি আছে নাকি? এখানকার কথা বলতে পারবো না, তবে এক সময় তো নিশ্চয়ই ছিল। কোচির নামটাই নাকি চীনাদের দেওয়া। অবশ্য লোকাল লোকেরা অনেকেই তা মানতে চায় না, বলে কোচি নামটা এসেছে মলায়ালম কোছাজি শব্দ থেকে। কোছাজি মানে ছোট্ট। অবনী বললেন, আরও একটা মত আছে, মলয়ামে কোচি মানে বন্দর, তবে এও ঠিক ওই মাছের জাল নাকি চীনের বাইরে কোচি ছাড়া আর কোথাও মেলে না। সুতরাং কুবলাই খাঁর আমলে এখানে আসা চীনা বণিকরা যদি কোচি নামটা রেখেও থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই। হোটেলে এসে গেছে, ভেতরে ট্যাক্সি ঢুকিয়ে ভাড়া মেটালেন অবনী। ঘুমন্ত বুমবুম এখন বেজায় ভারী, তাকে কোলে নিয়ে হাঁটা সত্যি কষ্টকর। পার্থ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জাগালো তাকে, ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দোতলায়। নেশারের মতো টলছে বুমবুম, দেখে চুপুর হেসে কুটিপাটি। হাসতে হাসতেই হঠাৎ নজর গেল মিথিন মাসি হোটেলে ঢুকে নেই। নেমেই হেঁটে গিয়ে ঝুঁকে ঝুঁকে রাস্তায় কি যেন দেখছে। দৌড়ে মিথিন মাসির পাশে এলো টুপুর। কি হয়েছে গো? মনে হচ্ছে একটা অটো আমাদের পিছন পিছন আসছিল। মিথিন আঙ্গুল তুলল, ওই যে ওই চলে যাচ্ছে। সেকেন্ডের জন্য অটোটাকে দেখতে পেল টুপু, তারপরেই অটোটা ঘুরে গেল বায়ে, বড় রাস্তা ছেড়ে গলির মধ্যে। টুপুর অবাক হয়ে বলল, অটো আমাদের ফলো করছিল কোচিতে, কেন? মিথিন বলল, বুঝতে পারছি না, অবশ্য আমার মনের ভুলও হতে পারে। প্রথম থামা হলো আলোয়েতে। কোচি শহর ছেড়ে 15-20 কিলোমিটার গিয়ে একটা বাজার মতো অঞ্চলের প্রান্তে প্রকাণ্ড উনুনে অতিকায় কড়ায় কি যেন ভাজাভুজি চলছে। দেখে আর লোভ সামলাতে পারল না পার্থ, হেঁকে উঠল, হল্ট। গাড়ি থেকে নেমে পার্থ পর্যবেক্ষণ করে এলো খাদ্যদ্রব্যটি। ঘোষণার ঢঙে বলল, পাকা কলার বেসন ফ্রাই, বেগুনি ভেবে খেতে পারো, অর্ডার দেব? দিতে পারো। মিটিন বলল, খিদে তো পেয়েছেই, এখনো পর্যন্ত কফি ছাড়া কিছু পেটে পড়েনি। সোহেলি নাক ছিটকালেন, তা বলে পাকা কলার বড়া, আলুর চপটপ নেই? টুপুর বলল, নতুন জিনিস টেস্ট করো না মা, তাছাড়া কলা ভালো জিনিস, হাই ভিটামিন। দেখুনি টেনিস প্লেয়াররা খেলার ফাঁকে গপাগপ কলা খায়। যুক্তিতে না পেরে সোহেলি অসহায় গলায় বললেন, ও পার্থ, তুমি যে বলেছিলে ভালো জায়গায় ব্রেকফাস্ট করাবে, কথা সেরকমই ছিল বটে। পরিবহন এজেন্সির টয়োটা কোয়ালিস 6টা বাজার আগেই চলে এসেছিল হোটেলে। পার্থ অবনীকে ঘুম থেকে তুলে বুমবুমকে তৈরি করে জিনিসপত্র গুছিয়ে সেজে গুজে বেরোতে বেরোতে 7টা। তখন ব্রেকফাস্টে বসলে আরও কি দেরি হয়ে যেত না? পার্থ হেসে বলল, আপাতত এটা দিয়ে শুরু হোক না, পথে নয় আবার দাঁড়ানো যাবে। 2 মিনিটে গরমাগরম কলা ভাজা হাজির, সঙ্গে কফিও। অনিচ্ছা সত্ত্বেও সোহেলি কামড় দিলেন কলা ভাজায়। পলকে মুখ হাসিতে ভরে গেল, চিবোচ্ছেন কচর কচর। অবনীকে বললেন, খাও না, একটু মুখে দিয়ে দেখো। নতুন বস্তুটি চাখতে অবনী একেবারেই রাজি নন, বললেন, আমার কফি ঠিক আছে। খালি পেটে বারবার কফি খাবে? তোমার ব্যাগে তো বিস্কুট আছে,
বার করে নাও না। আছে বুঝি? আগে হ্যাঁ স্যার, আমি নিজে কাল রাতে দেখেছি। আমার ব্যাগ কোথায়? মিতিন বলল, টুপুর, পিছনে দেখ তো। টুপুর আর বুমবুম ব্যাক সিটে। টুপুরের পায়ের কাছে একটা লাল ব্যাগ। সে নিচু হওয়ার আগেই বুমবুম ঝুঁকে পড়ে চেন খুলেছে। এটা তো বাবার ব্যাগ, ক্যামেরা আছে। অবনীদার ব্যাগ বোধ হয় তাহলে ছাদে। বেরোনোর সময় জিনিসপত্র সব গাড়ির মাথায় তুলে ঢাকা দেওয়া হয়েছিল তেরপলে। ঢাকা সরিয়ে ব্যাগটাকে খুঁজল পার্থ। চেঁচিয়ে বলল, ও অবনীদা, আপনার ব্যাগ তো এখানেও নেই। সে কি, গেল কোথায়? হোটেলে ফেলে এলে নাকি? ব্যাস, শুরু হয়ে গেল দোষারোপের রিল রেসে। অবনী সোহেলিকে দুষছেন, সোহেলি মিতিনকে, মিতিন পার্থকে। বেরোনোর মুখে ডামাডোলের মাঝে অবনীর লাল ব্যাগ যে কারবারি আছে, এ এখন জলের মতো পরিষ্কার। অবনী হায় হায় করে উঠলেন, কি হবে এখন? সহেলি তপ্ত স্বরে বললেন, ভালোই হয়েছে, আপদ গেছে। যে মানুষ নিজের একটা জিনিসও খেয়াল রাখতে পারে না, তার এরকমই হয়। কিন্তু ব্যাগ ছাড়া আমার চলবে কি করে? ওতে আমার ছাতা আছে, পাজামা পাঞ্জাবি আছে, দাড়ি কামানোর সরঞ্জাম আছে। ভালোই তো হলো, রেবতী ইন্টারন্যাশনালের পেয়ারা এখন পাজামা পাঞ্জাবি পরে। শেভিং সেটে দাড়ি কামিয়ে ছাতা মাথায় কচির রাস্তায় হাওয়া খাবে। টিস করো না, টিস করো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। কুল কুল। মিতিন ঝটপট ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন আর রেবতী ইন্টারন্যাশনালে কার্ড বের করলো। টকটক বোতাম টিপে চলন্ত দূরভাষে ধরল হোটেল ম্যানেজারকে। মিনিট তিনেক কথা বলে হাসি মুখে জানালো, নো চিন্তা, হোটেলের বেয়ারা কাউন্টারে ব্যাগ জমা করে দিয়ে গেছে, ব্যাগ এখন হোটেলের জিম্মায়। ওরা বলে দিল, উদ্বেগের কিছু নেই, আপনারা তো কোচিতে ফিরবেনই, তখন কালেক্ট করে নেবেন। আমি ততদিন দাড়ি কামাবো কি করে? অবনীর গালে হাত। করুণ স্বরে বললেন, আয় পার্থ, গাড়ি ঘোরানো যায় না? খবরদার না, ওই কটা ফালতু জিনিসের জন্য মিছি মিছি তেল পোড়ানো কোনো প্রয়োজন নেই। সোহেলি কড়া গলায় বললেন, পার্থ, উঠে এসো। কফি কলা ভাজার দাম মিটিয়ে গাড়িতে ফিরেছে পার্থ। ছুটল টাটা কোয়ালিস, চড়েছে খারাপ মুখে। দেখতে দেখতে শহরের ছবি মিলিয়ে গিয়ে দুধারে গ্রামীণ দৃশ্য। নতুন ধান বোনা হচ্ছে খেতে, চোখ জুড়ানো কচি সবুজ রঙে ছেয়ে আছে চারদিক। গোটা রাজ্যটাই কি সবুজ। বাড়িঘরগুলো ভালোভাবে লক্ষ্য না করলে হঠাৎ যেন পশ্চিমবঙ্গ বলে ভুল হয়। পার্থ ইংরেজিতে ড্রাইভারকে বলল, একটা ভালো ধাবা দেখে গাড়ি দাঁড় করাও তো দেখি। হাসি খুশি চেহারা ড্রাইভারটি, বয়স বড়জোর ২৭-২৮, চকচকে কালো রং, এক মাথা ঘন চুল, রোগা হলেও হাড়টারগুলো বেশ চওড়া। নাম টমাস ম্যাথু। ক্যারিলীয় খ্রিস্টান, কোচিতেই বাড়ি। ম্যাথু হিন্দি ইংরেজি দুটোই বলতে পারে, তবে ছাড়া ছাড়া। পার্থর কথায় সচকিত হয়ে সে প্রশ্ন করল, হোয়াট স্যার, ওয়ার স্টপ? ধাবা, আই মিন রোড সাইড ফুড জয়েন্ট। আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শব্দটা খুব বুঝেছে ম্যাথু। ঢক করে ঘাড় নাড়ল। গাড়ির গতি বাড়িয়েছে একটু। মিনিট কয়েকের মধ্যে এক জনপদে পৌঁছে ব্রেক কষেছে। ছোটোখাটো একখানা রেস্টুরেন্ট দেখিয়ে বলল, গুড ফুড স্যার, ইডলি আপ্পান বড়া সব মিলেগা। তা এখানেও ঠিক প্রাণ ভরে খেতে পারলেন না অবনী সোহেলি। ইডলি চলবে না বলে পুরি সবজি নিলেন বটে, নতুন ধরনের তরকারির স্বাদ জিভে রুচল না। বিরস মুখে পুরি গিলতে গিলতে আরেকবার ব্যাগের শোক উথলে উঠল অবনীর। তার দ্বিতীয় চশমাখানাও নাকি ওই ব্যাগে রাখা ছিল। শুনে সোহেলি বললেন, তোমাদের দাবার বোর্ডটা নিশ্চয় এখানে? না দিদি। পার্থ ফিচল হাসল। কালই ওটা আমার ব্যাগে ভরে রেখেছি। উদ্ধার করেছ? মিতিন তাড়া লাগালো, এবার চটপট গাত্রোত্থান করো তো, এমন টিকিয়ে টিকিয়ে চললে মুন্নার পৌঁছতে বিকেল হয়ে যাবে। এরপর আর অবশ্য বেশি দাঁড়ালো না গাড়ি। ইদ্দুকি
ডিস্ট্রিক্ট আসা পর্যন্ত বেশ ভালো গতিতেই ছুটল। তারপর শুরু হয়েছে পাহাড়ি রাস্তা। পথ আর মসৃণ নয়, চড়াই উতরাই পড়েছে অজস্র। দুপাশে দেখা যায় ছোট বড় জঙ্গল। পাহাড় টপকে টপকে মুন্নার পৌঁছানোর আগে রাস্তার ধারে জলপ্রপাত পড়ল একটা। ছোট্ট, কিন্তু ঝিমঝিম আওয়াজ তুলে ঝরে পড়ছে ধারা। গাড়ি থামিয়ে হুড়মুড়িয়ে নেমে পড়ল সকলে। জলধারা দেখে বুমবুমে যেন আহ্লাদ আর ধরে না। ম্যাথুর সঙ্গে নেমে গেল একেবারে সামনেটায়। জামা প্যান্ট ভেজেল প্রাণীর সুখে। পিছল পিছল পাথর বেয়ে মিটিং টুপুরও গেছে ধারার কাছে। ছিটকে আসা জলকণা মাখছে চোখে মুখে। কাঁধে ব্যাগ নিয়ে একটু উপর থেকে পার্থ ছবি তুলছে টপাটপ। ঠিক তখনই নির্জন রাস্তায় এক অ্যাম্বাসেডর। গাড়িটা জলপ্রপাত পেরিয়ে এগিয়ে গিয়েছিল। ব্যাক করে থামলো ঘ্যাচাং। দুটো সন্ডা চেহারার লোক বেরিয়ে এসেছে দরজা খুলে। পরনে সাদা লুঙ্গি, সাদা হাফ শার্ট, গায়ের রং মেটে মেটে। একজনের গোফ আছে, একজনের মাথায় টাক। টাক মাথার লোকটা অবনীকে কি যেন বলছে। অবনী জোরে জোরে মাথা নাড়লেন। গুফু সোজা গিয়ে দাঁড়ালো ছোট্ট ব্রিজটার ওপর। টুপুরদের খানিক দেখে নিয়ে কোমরে হাত রেখে পায়চারি করছে। টাক মাথা গেল গুফোর কাছে, কি যেন বলা বলি করলো। তারপর পার্থকে দেখতে দেখতে গাড়িতে ফিরে গেছে। রমণীয় নিঃস্বর্গে একরাশ কালো ধোঁয়া ছড়িয়ে হুশ করে মিলিয়ে গেল অ্যাম্বাসেডর। টুপুর এসে অবনীকে জিজ্ঞেস করলো, লোকটা তোমায় কি বলেছিল গো বাবা? বুঝলাম না। মলায়ালম। মিতিন বলল, মলায়ালম কেন? তামিল তেলেগু তো হতে পারে। না, মলায়ালম। একটা দুটো শব্দ চিনতে পেরেছি। কিরকম? যেমন এইখানে মানে কি, পয় ভারুকা মানে গুড বাই। কার কাছ থেকে শিখলে? সুনীল দাদা। অবনী জবাব না দিয়ে হাসলেন। সঙ্গে সঙ্গে সোহেলির ধমক, হেসো না, লোক দুটোকে আমার মোটেই সুবিধা লাগেনি। অসুবিধাটা কি করেছে? ওরা ঘুরে এলো কেন? দাঁড়ালেও বা কেন? গুফু কোমরে হাত দিয়ে কি দেখছিল? দৃষ্টি দেখছিল লোকটার কিরকম ঢুলো ঢুলো, ভিলেনদের মতো। ব্যাস শুরু হয়ে গেল জল্পনা কল্পনা। কি মতলব ছিল লোক দুটোর? কেনই বা দেখে শুনে কেটে পড়ল? চিন্তায় ধান্দা করলে পার্থ ছেড়ে কথা বলতো না, খালি হাতে মোকাবেলা করতো এইসব। কথাবার্তা চলতে চলতেই এসে গেছে মুন্নার। সমুদ্র তল থেকে প্রায় 1500 মিটার উঁচুতে মুন্নার সত্যিই এক অন্যরকম উপত্যকা। চারদিকে ঘন সবুজ পাহাড়। যেদিকে তাকাও পাহাড়ের ঢাল বেয়ে নরম গালিচার মতো নেমে এসেছে চা বাগান। এই দুপুরেও একটা ঠান্ডা আমেজ ছড়িয়ে আছে মুন্নারের বাতাসে। সুনীল মুন্নার ক্লাবে থাকার কথা বলে দিয়েছিল। সেই মতো মেন রোড ছেড়ে গাড়ি আরো খানিক উঠল উপরে। আদতে ক্লাব হলেও ভাড়া দেওয়ার জন্য ঘর আছে কয়েকখানা। মূল বিল্ডিং থেকে একটু তফাতে কটেজের মতো। ক্লাবের লনে পা রেখে টুপু উচ্ছ্বসিত, ওয়াও, দেখো মিতিন মাসি, এখান থেকে চারপাশটা একদম পেন্টিংয়ের মতো লাগছে না? সত্যি অসাধারণ। মিতিনও দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। নিচে পুরো মুন্নার টাউনটা দেখা যাচ্ছে। চারদিকে গোল হয়ে ঘিরে আছে পাহাড়। আকাশটাও দেখ, মনে হচ্ছে না অনেক নিচে নেমে এসেছে। বুম বুম বিজ্ঞের মতো বলল, এখানে কিন্তু আমরা থাকবো মা। জায়গাটা দার্জিলিংয়ের চেয়েও বিউটিফুল। সোহেলি সায় দিলেন, বুম বুম ঠিকই বলেছে। দার্জিলিংয়ে বড্ড মেঘ এসে পড়ে গায়ে। অবনীকে নিয়ে পার্থ ঘর দেখতে গিয়েছিল। ঘুরে এসে বলল, রুমের কোয়ালিটি কিন্তু সো, বাথরুমও তেমন সুবিধার নয়। অন্য হোটেল দেখব? সোহেলি বললেন, আর দেখা দেখিতে যেও না পার্থ, 1-2 দিনের তো মামলা। স্পটটাও খুব সুন্দর, এখানেই ব্যবস্থা করে ফেলো। সামনের কটেজটায় পাশাপাশি দুটো ঘর নেওয়া হলো।
মিতিনদের ঘরটা আবার এদিক নেই ওদিক আছে। খাট বলতে সাধারণ চৌকি, তার উপর পাতলা তোষক, ড্রেসিং টেবিলে বালায়ও নেই। দেওয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো আয়না। ওদিকে ঘরের সঙ্গে ফাঁকা অ্যান্টিরুম আছে একটি। বাথরুমের সামনেও ছোট্ট এক ফালি জায়গা। মুখ হাত ধুয়ে জামা কাপড় বদলে তাজা হয়ে নিল সবাই। ক্লাবে আগে থেকে না বলে রাখলে খাবার পাওয়া যায় না। মধ্যাহ্নভোজের জন্য আবার বেরোতে হবে এক্ষুনি। এমন সময় অবনী হঠাৎ ভগ্নদূতের মতো মিতিনদের দরজায় শুকনো মুখে বললেন, সর্বনাশ হয়ে গেল। কেন, কি হয়েছে? একটা গোখুরি করে ফেলেছি। লাল ব্যাগের পকেটেই আমার ক্রেডিট কার্ডটা রেখেছিলাম। বাক্য শেষ হতে না হতে হাউমাউ করে উঠছেন সোহেলি। কি হবে এখন? কারো হাতে ওই কার্ড পড়লে সে যদি টাকা তুলে নেয়? দাঁড়াও, উত্তেজিত হইও না। প্রথম কথা, অবনীদের সিক্রেট কোড না জানলে কেউ টাকা তুলতে পারবে না। সেকেন্ডলি, ও ব্যাগ তো সেফ কাস্টাডিতে আছে, হোটেল ম্যানেজারের হেফাজতে। তা ঠিক, তবু তুমি আরেকবার হোটেলে ফোন করে দাও না মিতিন। টুপুর বলল, একটা কাজ করলে হয় না মিতিন মাসি? তুমি বরং সুনীল দাদাকে জানিয়ে দাও। সুনীল দাদা গিয়ে ব্যাগটা নিয়ে এলে বাবা মার টেনশন কমে। গুড সাজেশন। মিতিন মুচকি হেসে খুদে টেলিফোনটা বের করল। স্ক্রিনে চোখ রেখে হাসি মিলিয়ে গেছে। এই যা, নেটওয়ার্ক তো নেই। তাহলে নো প্রবলেম, ল্যান্ডলাইন তো আছে। মিতিন কাঁধে ওড়না ঝুলিয়ে নিল। আয় টুপুর। কম্পাউন্ডের মাঝে ক্লাব বাড়িটা বেশ বড়সড়। সামনে সুদৃশ্য বাগান। ক্লাবের হল ঘরে এই দুপুরেও টেবিল টেনিস পেটাচ্ছে দুটো অল্প বয়সী ছেলে। টুংটাং টাকা আওয়াজ ভেসে আসছে বাতাসে। সরু বারান্দার লাগোয়া অফিস রুমটায় এলো মিতিন আর টুপুর। এক মধ্যবয়সী একা বসে ঢুলছিলেন। তার অনুমতি নিয়ে প্রথমে হোটেলে ফোন। হ্যাঁ, ক্রেডিট কার্ড যথাস্থানেই আছে, ব্যাগ চেক করে বললেন হোটেল ম্যানেজার। মিতিনও তাকে জানিয়ে দিল সুনীল এলেও ব্যাগটা যেন তার হাতে সমর্পণ করা হয়। এবার সুনীলের মোবাইল নম্বর। অফিসে ছিল সুনীল। তার সঙ্গে কথা বলতে বলতে মিতিনের ভ্রু জড়ো হয়েছে হঠাৎ। কান থেকে ফোন যখন সরালো, কপালে স্পষ্ট বিস্ময়ের ছাপ। টুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, কি হলো গো? কি বললো সুনীল দাদা? একটা খুব খারাপ খবর শোনালো। কি? সিনাগোগের টিকিট কাউন্টারের ছেলেটাকে মনে আছে? সেই ভীতু ভীতু মতো সতীশ মেননের সামনে এসে যে তোতলাচ্ছিল? হ্যাঁ, ছেলেটা কাল রাতে খুন হয়েছে। খাবার টেবিলে বিশেষ কথা বলছিল না মিতিন, যেন একটু অন্যমনস্ক। বেয়ারা টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে, তাকাচ্ছেন না সেদিকে। চিকেন ফ্রাইড রাইসের ধুমায়িত পাত্রখানা মিতিনকে বাড়িয়ে দিয়ে পার্থ বলল, নাও শুরু করো। তোমাদের জন্য ওই মাছ ভাজাটাও বলে দিয়েছি। ওই যে কি যেন একটা বিল্কের নাম। টুপুর বলল, ক্যারিমিন পল্লিচাথু। বেড়ে মেমোরি তো। এবার টেস্ট করে দেখ বাড়ি আর হোটেলের প্রিপারেশন কতটা তফাৎ। আর কিছু নিবি? চিকেন মাটনের কোনো সাইড ডিশ? চাইনিজ ফুডের সঙ্গে মোগলাই পাঞ্চ করবে? তাহলে মাটন করে নেওয়া যেতে পারে। নাকি অন্য কিছু বলবো মিতিন মাসি? চামচ করে প্লেটে ফ্রাইড রাইস নিচ্ছিল মিতিন। মুখ না তুলেই বলল, তোর বাবা মাকে জিজ্ঞেস কর। তোর কি হলো বলতো? কোথায় সিনাগগে একটা মার্ডার হয়েছে, তার জন্য তুই উতলা হবি কেন? উতলা নয়, ভাবছি ছেলেটা তাহলে গ্রেট স্কল চুরির সঙ্গে জড়িত ছিল। তাতেই বা তোর কি? খানিকটা দায়িত্ব আমাদের আছে দিদি। আমরা যদি গ্রেট স্কল দেখার জন্য বায়না না জুটতাম, ছেলেটাকে তাহলে মরতে হতো না। এটা তুমি জোর দিয়ে বলতে পারো না। পার্থ প্রতিবাদ জুড়ল। কাল না হলেও নেক্সট শনিবার প্রার্থনার সময় চুরি তো আবিষ্কারই হতো।
তখনও তো ছেলেটা খুন হতে পারত, কিংবা হয়তো সপ্তাহের মাঝখানে ছেলেটাকে। পুলিশ তখন চুল ছিঁড়ত, কেন হলো কেন হলো। পরে চুরিটা জানাজানি হলে হয়তো টের পেত কারণটা। মোদ্দা কথা, যারা ছেলেটাকে নিয়ে কাজটা করিয়েছে তারা ওকে সরিয়ে দিত, আজ না হোক কাল, যাতে জেরার মুখে দুষ্কর্মে পান্ডাটির নাম ফাঁস না হয়ে যায়। খলনায়কটি কে হতে পারে মিতিন? অবনী এক টুকরো শশা মুখে পড়লেন। নিশ্চয়ই জুটনের কেউ। আমার তো সাইমন লোকটাকেই সন্দেহ হয়। সোহেলি বললেন, রক্ষকই হয়তো ভক্ষক। জোস হ্যাগুলাকে বাদ দিচ্ছেন না কেন? কাঁটা চামচে চিলি প্রন গাঁততে গাঁততে পার্থ ফুট কাটল। তার ঘর থেকে চাবির ছাপ তুলে আনা হলো, অথচ তিনি কিছুই জানেন না। ব্যাপারটা যেন কেমন কেমন ঠেকছে না। যাই বলো, আমার কিন্তু ধারণা শস্যের মধ্যে ভূত যদি থাকেই, সে ওই সাইমনই। ভদ্রলোক কাল বলেছিলেন না, সন্ধেবেলা কাকে যেন মিট করতে যাবেন। দেখো গে যাও, চোরের দলের সর্দারের সঙ্গে হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছিল। সাইমনের পক্ষেই তো জোস হ্যালোগুয়ার চাবি থেকে ছাপ তোলার সবচেয়ে বেশি সহজ কাজ, নয় কি? গল্পের আসুরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র থেকে কেরালায় কিস্তিমাত। আজ ছিল এর দ্বিতীয় পর্ব। আমাদের গল্প পাঠ আপনার কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।